10 জুলাই সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এটুস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশিদের হয়রানির অভিযোগ, মামলা করার পরামর্শ। বিচারক অপসারণে ক্ষুব্ধ হওয়ার অধিকার আওয়ামী লীগের নেই, ফখরুলের মন্তব্য। বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে উত্তর ও পূর্বাঞ্চলের নতুন এলাকা। বৈধ ভিসা, টিকিট ও হোটেল বুকিং থাকার পরও মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হয়রানির মুখে পড়ছেন বাংলাদেশের যাত্রীরা। জিজ্ঞাসাবাদের নামে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে তাদের, পরে ফেরত পাঠানো হচ্ছে দেশে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ঢাকায় মালয়েশিয়া দূতাবাসের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তবে এক্ষেত্রে ব্যক্তির চেয়ে রাষ্ট্রের উদ্যোগ বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভ্রমণ সহ নানা কাজে প্রতিদিনই মালয়েশিয়া যাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। বৈধ কাগজপত্র থাকার পরও তাদের অনেকেই কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। তাদের সন্দেহের জালে জড়িয়ে অনেক বিত্তশালী যাত্রীকেও দিনের পর দিন ডিটেনশন ক্যাম্পে মানবতর জীবন কাটিয়ে ফিরতে হচ্ছে দেশে। প্রবাসীদের অভিযোগ, সংকট সমাধানে মালয়েশিয়ার বাংলাদেশি দূতাবাসের উদ্যোগ যথেষ্ট নয়। কোন লেভেলের লোক পর্যন্ত সেখানে বিভিন্ন লেভেলের, বিভিন্ন ব্যাংকার, বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস, কখনো কখনো ইভেন পলিটিশিয়ান অলসো যখন আসে, যেটা মানে সত্যিকার অর্থে তারা আনন্দ নেওয়ার জন্য ভ্রমণ বিলাসে যারা আসে সব লেভেলে। ইভেন একটা কর্পোরেট কোম্পানি 140 জন গত বছর তারা স্টেট ফেরত দিতে, তারা ট্যুরিজম ইনকাম চাচ্ছে আর ট্যুরিস্টদেরকে হয়রানি করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। অনুসন্ধানে জানা যায় গত 7 ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে 42 যাত্রীকে জিজ্ঞাসাবাদের নামে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে। পরদিন ফেরত পাঠানো হয় দেশে। গত বছরের 20 অক্টোবর 69 সেলস এজেন্টকে মালয়েশিয়া নিয়ে যায় দেশের নামকরা একটি প্রতিষ্ঠান। তাদেরও ডিটেনশন ক্যাম্পে পাঠায় ইমিগ্রেশন পুলিশ। 3 দিন হাজতবাসের পর ফিরে আসেন তারা। গত এক সপ্তাহে মালয়েশিয়াগামী 70% যাত্রীর ক্ষেত্রে ঘটেছে একই ঘটনা। এ নিয়ে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি মালয়েশিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে। এ বিষয়ে কোনো তথ্য নেই মন্ত্রণালয়েও। তবে হয়রানির শিকার যাত্রীদের ঢাকায় মালয়েশিয়া দূতাবাসের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এখানে যাওয়ার পরে যে টিকিট কাটিয়ে গিয়ে ওখানে হেনস্থ হয়ে টিকিটের পয়সা নষ্ট করে আসলো, ওখানে কোর্টে দিয়ে আসলো না, এমবেসির বিরুদ্ধে যাবে। এখানে এসে যদি সে কোর্টে গিয়ে, তার এমবেসি আছে, কোর্টে গিয়ে বলে যে আমি বৈধ সবগুলো নিয়ে গেছি, আমাকে ঢুকতে দেয় নাই, আমাকে হেনস্থ করছে, তাকে কল করবে না, কোর্ট তো ফেল কল করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটিয়ে উঠতে ব্যক্তির চেয়ে রাষ্ট্রের উদ্যোগ বেশি জরুরি। এইটা মালয়েশিয়া পার্টি তাদের একদম সরকারিভাবেই তাদেরকে জানানো, হ্যাঁ, যে বাংলাদেশি যাত্রীরা বা পর্যটকরা বা ওয়ার্কাররা এই জায়গাটায় এই হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে কেন। সেক্ষেত্রে অবশ্যই ব্যক্তির চাইতেও অনেক বেশি হচ্ছে সরকার টু সরকারের এখানে কথা বলার অনেক বেশি হচ্ছে গুরুত্ব রয়েছে। মালয়েশিয়ার বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে সরকারি উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। আপনাকে সরকারি উদ্যোগের কথা বলতে হবে না, সরকারি উদ্যোগ নিচ্ছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা ভিকটিম তারা। কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হয়রানি নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, বাইরের মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন আছেন আমাদের সঙ্গে। জনাব জাবেদ আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাইব যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমানবন্দরে বাংলাদেশিদের হয়রানি করা হচ্ছে কেন, তাদের দোষটা কি? আপনাকে ধন্যবাদ। আসলে খালি বাংলাদেশি বললে সঠিক হবে না, বাংলাদেশিদের সঙ্গে আরো অনেকেই আছে, অনেক দেশের নাগরিককেই আপনার সেখানে হয়রানি করা হচ্ছে। আমরা এই যে ঘটনাটা ঘটেছে, আপনার মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ যে কাজগুলো করছে এগুলোর ব্যাপারে আসলে আমরা ক্লোজ মনিটরিং করছি, টাইম টু টাইম যোগাযোগ হচ্ছে আমাদের সঙ্গে। আপনারা তো জেনেছেন মনে হয় যে ই কার্ড যে ব্যবস্থাটা ছিল ওখানে ই কার্ড গ্রহণের, তার মেয়াদটা পার হয়ে গেছে। মেয়াদ পার হয়েছে 30শে জুন। তারপর থেকে মালয়েশিয়ার সরকার আপনার আসলে একটা ইলিগাল ইমিগ্রেন্টদের ব্যাপারে, মাইগ্রেন্টদের ব্যাপারে একটা ড্রাইভ চালাচ্ছে তারা, এবং ড্রাইভের অংশ হিসেবে তারা আপনার বিমানবন্দর পর্যন্ত এসছে। বিমানবন্দরে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদের সাথে মিসবিহেভ করা হচ্ছে, এই খবরটা আমরা জানি।
আমরা পেয়েছি, এবং আমাদের আসলে এটাও তথ্য আছে যে অনেক ভদ্রলোক যারা আপনার ব্যবসা বাণিজ্য করেন, মালয়েশিয়ার সঙ্গে খুব চমৎকার সম্পর্ক আছে, এরকম লোকজন যারা যাওয়া আসা করে দীর্ঘদিন ধরে, তাদেরকেও আপনার এই হেনস্থার মধ্যে পড়তে হয়েছে। তো এটাতে আমরা বিব্রত এবং আমরা আসলে উদ্বিগ্ন। এটাতে যেটা আমরা করেছি যে আজকে আসলে বেলা দুইটায় আজকে মালয়েশিয়ান ইমিগ্রেশন অথরিটির সঙ্গে আমাদের রাষ্ট্রদূত মহোদয়ের একটা মিটিং ছিল। এই সমস্ত বিষয়গুলো সেখানে উত্থাপন করা হবে, এটা আমরা জেনেছিলাম। তারপরে অ্যাকচুয়ালি ফিডব্যাকটা আমার কাছে এখন নাই, কালকে হয়তো অফিস খুললে আমি পাবো ফিডব্যাকটা। জনাব জাভেদ আহমেদ, আপনি কি মনে করেন যে এই বাংলাদেশের মানুষেরা যে দুর্ভোগে পড়ছেন তার জন্য যারা রিক্রুটিং এজেন্সি আছেন বা যারা তাদেরকে পাঠাচ্ছেন, যেভাবে তারা যাচ্ছেন, অথবা সরকারের কোনো ভূমিকা রয়েছে এই দুর্ভোগের দায় কারো রয়েছে, বাংলাদেশ সরকারের অথবা রিক্রুটিং এজেন্সির কারো, এরকম কি মনে হচ্ছে আপনার? না, আসলে দেখুন, ব্যাপারটাকে দুভাগে ভাগ করে ফেলুন। আপনার একটা হচ্ছে যে ব্যবসায়িক কারণে আমাদের অনেক ব্যবসায়ী আছেন যারা মালয়েশিয়াতে তাদেরকে যেতে হয়, এরা যদি হয়রানির শিকার হয় তাহলে দুর্ভাগ্যজনক। আর একটা হচ্ছে যে একটা প্র্যাকটিস কিন্তু আমাদের এখানে একটা ডেভেলপ করেছে এইভাবে যে মালয়েশিয়াতে আপনার চিকিৎসার ব্যবস্থা আছে, সেখানে চিকিৎসার নামে অনেকে চলে যায়। মালয়েশিয়াতে আপনার এডুকেশনের ব্যবস্থা আছে, এডুকেশন ভিসা নিয়ে অনেকে চলে যায়। মালয়েশিয়াতে আপনার ভিজিট ভিসা অনেকে চলে যায়। এই লোকগুলো আপনার অ্যাকচুয়ালি ওইখানে কাজ করবার অভিপ্রায় নিয়ে যায়, এবং আপনার একটা ধারণা তৈরি হয়ে গেছে যে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা আপনার আসলে সঠিকভাবে যাচ্ছে না, তারা ওখানে গিয়ে থেকে যায়, ঝামেলা সৃষ্টি করে। এই কারণে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, এবং যে অবস্থার শিকার হচ্ছে আমাদের অনেক ভদ্রলোক। এটাই আমাদের আমার উদ্বেগের জায়গা। এবং এখানে এজেন্সি বলতে কি, আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়ী করা যাবে না। এখানে যারা ট্রাভেল এজেন্সি যারা আছে, ট্রাভেল এজেন্সির কিছু ভূমিকা আছে। আমি অবশ্যই বলবো, আমি ট্রাভেল এজেন্সিরা যারা আপনার ভিজিট ভিসা অনেককে পাঠাচ্ছে, যারা আপনার ভিজিট করবার এখতিয়ার রাখে না, অধিকার রাখে না, বা ওদের আর্থিক সামর্থ্য নাই, এই লোকগুলোকে ভিজিট ভিসা পাঠানো হচ্ছে, মানে তাকে ওখানে চাকরি করবার একটা সুযোগ করে দেওয়ার জন্য। এটা একটা আমাদের জন্য আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। আমরা বাইরা মহাসচিব মোহাম্মদ রুহুল আমিনের কাছে জানতে চাইবো যে মালয়েশিয়া যেসব বাংলাদেশিরা হয়রানি হচ্ছেন তাতে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি বা বাইরার ভূমিকা রয়েছে কিনা, আমরা ভিজিট ভিসা দিয়ে এরকম কাউকে পাঠাচ্ছি কিনা যাদের আসলে মূল উদ্দেশ্য সেখানে কোনো না কোনোভাবে চাকরি করা বা থেকে যাওয়া। জনাব রুহুল আমিন। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা দেখেছি যে মালয়েশিয়াতে এডুকেশনের নামে, মালয়েশিয়াতে চিকিৎসার নামে, মালয়েশিয়াতে ট্রেনিং এর নামে বিভিন্নভাবে মালয়েশিয়াতে চাকরির উদ্দেশ্যে যাচ্ছে, বাট যাওয়ার পন্থাটি অবৈধ। অর্থাৎ ভিজিট ভিসাতে, ট্রেনিং ভিসাতে এবং এডুকেশন ভিসাতে যে চাকরি করার যে ধারণাটি, এটি সম্পূর্ণ ভুল, এবং এটিতে কোনো রিক্রুটিং এজেন্সি সম্পৃক্ত না। এটিতে ইভেন ট্রাভেল এজেন্সিও খুব স্বল্প সংখ্যক লোক জড়িত, বাট এটিতে ইন্ডিভিজুয়াল কিছু আনস্ক্রাপুলাস ইন্ডিভিজুয়াল এদের সাথে জড়িত, ওদেরকে মিথ্যা কথা বলে ওদেরকে এমবেসি থেকে ভিসা নিয়ে ওদেরকে পাঠিয়ে দিচ্ছে। বাট এই ব্যাপারটিকে, যেটি আমি বলবো, এই ব্যাপারটিকে সুরক্ষার জন্য আমাদের এমবেসির সাথে মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটি বড় মিটিং হওয়া দরকার, যে এমবেসি থেকে লুঙ্গি পরা রিক্সা পোলারের ছেলে থেকে শুরু করে অনেকেই ভিজিট ভিসা কি করে পেয়ে যায়, বেড়ানোর ভিসা কি করে পেরে যায়। দুটি হলো যে ঢাকা এয়ারপোর্টকেও যদি আমরা একটু শক্তিশালী করি, ঢাকা এয়ারপোর্ট থেকেও ভিজিট ভিসার নামে এবং স্টুডেন্ট ভিসার নামে এবং চিকিৎসার নামে ইয়াং ছেলেপেলে গ্রামে গঞ্জের কৃষক কিভাবে চলে যায়, এই দুইটি ব্যাপার যদি, দুইটি জায়গাকে যদি আমরা একটু শক্ত করতে পারি, এমবেসির তদারকিটা একটু বাড়াতে পারি, এয়ারপোর্টের তদারকিটা যদি বাড়াতে পারি, তাইলে এই ব্যাপারটিকে আমরা আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। আর আপনি যেটি বলেছেন যে মালয়েশিয়াতে যে এয়ারপোর্টে বাংলাদেশিরা যেভাবে যাচ্ছে, সেখানে বেশিরভাগ যখন লোকদের একটা পারসেপশন হয়ে গেছে যে বেশিরভাগ লোক যারা টুরিস্ট আসে, তার ভিতরে একটি বেশি সংখ্যক লোক যারা নন টুরিস্ট, তারা টুরিস্ট ক্যাটাগরিতে পড়ে না, তাদেরকে যখন ধরে তারা ফেরত পাঠিয়ে দিয়েছে, তাদের পারসেপশনটা চেঞ্জ হয়ে গিয়েছে, যার জন্য ভালো একটা পার্সেন্টেজ যারা রিয়েল টুরিস্ট তারা এফেক্টেড হচ্ছে। এই ব্যাপারটিকে নিয়ে এমবেসিতে আমি গিয়েছিলাম, তারাও উদ্বিগ্ন। বাংলাদেশ দূতাবাস নিরলস পরিশ্রম করে যাচ্ছে, রিহায়ারিং প্রোগ্রামের জন্য বাংলাদেশ দূতাবাস এমবেসিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মন্ত্রী মহোদয় গত পরশুদিন ডিজি মহোদয়ের সামনে এবং জাভেদ সাহেবের সামনে
এ নিয়ে উনি ওনার উদ্বিগ্নের কথাও বলেছে, এ নিয়ে আমরা মিটিং করেছি এবং আমাদের অতি সত্বর একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার যে আপনারা যাবেন না এবং যে ফ্রিল্যান্সাররা তাদেরকে মিসগাইড করতেছে তাদেরকে অচিরে খুঁজে বের করে একটি এক্সাম্পলের শাস্তি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জনাব রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু জাভেদ আহমেদ আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে হয়রানির শিকার যাত্রীদের ঢাকায় মালয়েশিয়া দূতাবাসের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এই দায় মালয়েশিয়া দূতাবাসের উপর বর্তায় কিনা? জনাব রুহুল আমিনের কথায় কিছুটা মনে হলো যে যারা আসলে ট্যুরিস্ট হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না বা মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না এরকম কাউকেও মালয়েশিয়া দূতাবাস ভিসা দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা আসলে যদি আইনি পদক্ষেপ নিতে চাই, আমরা কি আসলে আইনি পদক্ষেপ নিতে পারবো কিনা, সেটি একটি ভালো পন্থা হবে কিনা? আসলে দেখুন, মাননীয় মন্ত্রী মহোদয় যে আমাদের উদ্বিগ্ন এটারই প্রকাশ হয়েছে আসলে ওই বক্তব্যের মধ্যে দিয়ে। উনি অসন্তুষ্ট হয়েছেন এবং উনি উদ্বিগ্ন আমাদের এই যে এখন যে ঝামেলাগুলো যাচ্ছে সেগুলো দেখে। তার প্রেক্ষিতে উনি হয়তো এরকম মন্তব্য করেছেন। আসলে মামলা মোকদ্দমা তো আসলে এগুলো সমাধান নয়। এগুলো হচ্ছে যে আমার মালয়েশিয়ান যে এখানে দূতাবাস আছে এদের মাধ্যমে কিন্তু ভিসা সংগ্রহ হচ্ছে। আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে যারা আপনাদের কাছে ভিসা অ্যাপ্লাই করে তারা সবাই আপনার ওখানে ভিজিট ভিসায় যাওয়ার মতো উপযুক্ত নয়, তারা সবাই এডুকেশনে যাবার মতো উপযুক্ত নয়। এটা আমরা বোঝাবার চেষ্টা করব আমরা এদেরকে। আর এখন ধরুন যারা আমাদের এখানে ফিরে আসবে প্রায় 1000 কর্মী তো ধরা পড়েছে বিধায় আপনারা আমাদেরকে জানাচ্ছেন। তো এদের মধ্যে থেকে যারা ফিরে আসবে এদেরকে আমরা ইন্টারোগেট করব, জিজ্ঞাসা করব যে কার মাধ্যমে গেছে, কিভাবে গেছে। আমরা একেবারে ওকে কি বলে পিন পয়েন্ট করে যে এজেন্সির মাধ্যমে গেছে তাকে আমরা আইনের আওতায় আনবো বলে এরকম একটা চিন্তা ভাবনা করছি। কারণ কারো মাধ্যমে একটা গ্রামের একটা মানুষ ওখানে চলে গেছে ভিজিট, সেই কার মাধ্যমে গেছে এটা আমাকে দেখতে হবে, তাকে ধরতে হবে। সেইটা যে 1000 জন ফিরে আসবে তারা আপনাদের কাছে এই তথ্য আসলে কিভাবে দেবেন? কারণ একবার যদি এটি আসলে বার করা যায় তাহলে বোধহয় পরবর্তীতে অনেকগুলি এরকম উদ্যোগ ঠেকানো যাবে বলে আমরা মনে করি। আমরা তাই মনে করছি। আমরা যেভাবেই হোক আমরা ওদের সাথে মালয়েশিয়াতে বসে কথা বলতে পারি, আমরা জানতে পারি কাদের মাধ্যমে তারা গিয়েছে। তারা বাংলাদেশে যখন ফিরবে আমাদের ওখানে তো জানেন এয়ারপোর্টে আমাদের ওইরকম ডেস্ক একটা আছে, কল্যাণ ডেস্ক, সেখানেও আমরা ওদেরকে নিয়ে জিজ্ঞাসা 4 জন 5 জন 6 জন 10 জনকে জিজ্ঞাসা করলেই কিন্তু আমরা আসলে যারা কালপিট, যারা এই সমস্ত লোককে পাঠায় এভাবে, এটা তো এক ধরনের ট্রাফিকিং। এদের বিরুদ্ধে আমাদের দেশে আইন আছে, খুবই কড়া আইন আছে আপনার এই ট্রাফিকিং এর বিরুদ্ধে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। জনাব রুহুল আমিন, আমরা আপনার কাছে জানতে চাইবো যে বাইরের পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হবে কিনা, যে আসলে কাদের মাধ্যমে তারা এরকম গেল। সরকার একটি উদ্যোগ নেবে বলছেন জাভেদ আহমেদ, আপনারা এরকম একটা উদ্যোগ নেবেন কিনা এবং কাদের মাধ্যমে এটা গেল এবং এটা আমাদেরকে জানাবেন কিনা, এবং যারা তাদেরকে এরকম পাঠিয়েছে, আপনি বলছিলেন কৃষকের বা আমাদের মেহনতি মানুষদের টাকা পয়সা নিয়ে যারা এরকম করলো তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থাও নেবেন কিনা। আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে। জনাব মোহাম্মদ রুহুল আমিন, বাইরের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, যে 1000 জন সেখানে আটকা পড়েছেন বা যারা ফিরে আসছেন তারা কাদের মাধ্যমে গেলেন এবং সেই সংস্থাগুলি যদি আপনাদের অন্তর্ভুক্ত থাকে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন কিনা? জনাব মোহাম্মদ রুহুল আমিন। এই ব্যাপারটি হলো এরকম যে আমাদের মন্ত্রণালয়ে একটি টাস্ক ফোর্স আছে যার সাথে আমাদের বাইরের একটি প্রতিনিধিত্ব আছে, এবং সেই টাস্ক ফোর্সটিকে যদি একটু রিচ করা যায় যে ওনারা যদি বা মালয়েশিয়ান দূতাবাসে একটু দেখা করে এবং এয়ারপোর্টে দেখা করে এবং এয়ারলাইন্সগুলির সাথে কথা বলে, বিভিন্ন পন্থায় এই জিনিসটিকে জানা সম্ভব এবং ভবিষ্যতে যেন এই ধরনের কাজ না হয় এটিও করা সম্ভব। 1, 2 হলো আপনি জানেন যে যতবারই আমরা দেখেছি এই ধরনের আনডকুমেন্টেড এবং ফ্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসাতে যারা যায় এর সাথে কোনো রিক্রুটিং এজেন্সি কখনোই সম্পৃক্ত পাওয়া যায়নি এবং যায় না। তারপরেও যদি কোনো রকম সম্পৃক্ত পাওয়া যায়, আপনি জানেন যে বাইরের অবস্থান অত্যন্ত কঠোর। এই সেক্টরকে স্বচ্ছ করার জন্য বাইরের এই ধরনের অবৈধ রিক্রুটমেন্টে বাইরের অবস্থান একদমই পরিষ্কার। মন্ত্রণালয়ের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং এখানে জিরো টলারেন্স। সচিব মহোদয় যেটি বললেন যে এটাতে হিউম্যান ট্রাফিকিংয়ের আওতাধীনে আসবে, আমি মনে করি দে আর রিয়েলি হিউম্যান ট্রাফিকার অ্যান্ড দে শুড কাম আন্ডার হিউম্যান ট্রাফিকিং ল। দিস ইজ ওয়ান। আরেকটি হলো যে এই যে
আমাদের একটা টাস্কফোর্স আছে। আমার প্রস্তাব হলো যারাই ফিরে আসবে বরং যাওয়ার সময়ই আমরা অনেক পন্থা আছে যে পন্থায় ট্র্যাকিং করে রাখতে পারবো। হান্টিং লাইন আমরা হান্টিং ফোন দিতে পারি, অনলাইনে কমপ্লেন দিতে পারি এবং ডেডিকেটেড টেলিফোন দিতে পারি। যারা এই ধরনের কাজে ব্যবসায় জড়িত তাদের ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য বাইরা, বিএমইটি, মন্ত্রণালয়, ইভেন বাংলাদেশ দূতাবাস ইন মালয়েশিয়া, যেটি অতীতের তুলনায় এবার অত্যন্ত শক্তিশালী। আমি এবার বাংলাদেশ দূতাবাসে দেখে আসছি, আই প্রাউড অফ বাংলাদেশ দূতাবাস। যেমনটি ওনারা করেছে, যেভাবে তারা সিস্টেম করেছে এবং সব জায়গার যে কোনো একটা জায়গায় একটি ওয়ার্কার চাইলেই তার ইনফরমেশনটি দিতে পারবে। প্রতারিত হয়ে আসলেই হোক অথবা কোনো ব্যক্তি প্লেনে যদি থাকে, আমরা অনেক সময় প্লেনে দেখতে পাই 20 জন 30 জন নিয়ে একটি স্মার্ট ছেলে প্লেনে বসে আছে, লাগলে আমরা সেখান থেকেও একটি ইনফরমেশন নিয়ে তাদেরকে জানিয়ে দিতে পারি। এই জন্য আমাদের একটি হটলাইন দরকার, আমাদের একটি অনলাইন পোর্টাল দরকার যেখানে তারা কমপ্লেন লঞ্চ করতে পারবে এবং আমাদের বর্তমান যে টাস্কফোর্সটি আছে সেই টাস্কফোর্সটি এই সেক্টরকে নিয়ে এবং মালয়েশিয়ার এই অবৈধ শ্রমিকদেরকে নিয়ে যারা নাকি এই ভিজিট ভিসাতে যে দে আর টার্নিশিং দি ইমেজ অফ দি কান্ট্রি, তাদেরকে আমরা একটি শক্ত ধরপাকড় অভিযান চালাতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জাভেদ আহমেদ ছিলেন। ধন্যবাদ তাকেও জানিয়ে এড্রিসপিক একটি বিরতি নিচ্ছি। সংবিধানের ১৬শ সংশোধনী বাতিল নিয়ে সংসদে ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিদের সমালোচনা শোভা পায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের রাষ্ট্রপতির হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা দিয়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে বিএনপির মহানগর উত্তরের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ক্ষমতাসীন দল নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন সহ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। গণতন্ত্র এবং দেশের স্বার্থে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সেদিন জনগণকে প্রতারিত করেছিল গণতন্ত্রের কথা বলে ও গণতন্ত্রের ধ্বংস করেছে। আজকে তারা যখন এই ১৬শ সংশোধনীর পরে বিচার বিভাগকে আক্রমণ করে কথা বলে পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের সুপ্রিমেসি দাবি করে, তাদের জিজ্ঞেস করতে চাই, চতুর্থ সংশোধনীতে আপনারা এই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা আপনারাই তো রাষ্ট্রপতির কাছে দিয়ে দিচ্ছেন পার্লামেন্টে। সংবিধানের ১৬শ সংশোধনী নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডক্টর শাহাদাত হোসেন এবং খুলনা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আয়ুব আলী শেখ আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট আয়ুব আলী শেখ, আমরা গতকাল সংসদে দেখেছি ১৬শ সংশোধনের রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। সংসদের বাইরে আওয়ামী লীগের যারা আছেন তাদের জন্য বিষয়টি কতটা গুরুতর? বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে থাকার ব্যাপারে আওয়ামী লীগের সংসদ সদস্যরা এবং আওয়ামী লীগের যারা সহযোগী আছেন তাদের সংসদ সদস্যরা গতকাল যে ক্ষোভ প্রকাশ করেছেন তার সাথে আপনি একমত কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এর সাথে একমত নই এ কারণে যে সংসদে কোনো ক্ষোভ প্রকাশ করা হয় নাই। সংসদে সংবিধানের ১৬শ সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে। জনাব আয়ুব আলী শেখ, আপনি একে আলোচনা বলবেন? কালকে সংসদ সদস্যরা মঈনুদ্দিন খান বাদল, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী যে ভাষায় কথা বলেছেন, যা বলেছেন তাকে আপনি ক্ষোভ বলবেন না আলোচনা বলবেন? আমি আলোচনা বলবো, এটা ক্ষোভ বলা যাবে না। এটা সারগর্ভ আলোচনা হয়েছে সংবিধানের সাথে। জি, সারগর্ভ আলোচনা হয়েছে। সারগর্ভ আপনার কাছে মনে হচ্ছে যে সারগর্ভ আলোচনা হয়েছে? আমার আর এটি অবশ্য এটি নিয়ে আর আমার কাছে আপনার কাছে কোনো প্রশ্ন নেই। আমি একটু ডক্টর শাহাদাত হোসেন আপনার কাছে যেতে চাই। ডক্টর শাহাদাত হোসেন, যেটি বলছে বিএনপির পক্ষ থেকে যে ১৬শ সংশোধনী বাতিলে ক্ষমতাসীনরা বিপাকে পড়ায়, সংসদে তারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, ক্ষমতাসীনরা কি বিপাকে আসলে পড়লো ১৬শ সংশোধনী বাতিল হওয়াতে? ডক্টর শাহাদাত হোসেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটু আগে আপনি কথাটা বলেছেন যে আসলে আওয়ামী লীগ গণতন্ত্রের শেষে পেরেকের জন্য এই যে ১৬শ সংবিধানের সংশোধনীর মাধ্যমে তারা সেটা বিচারপতিদের অভিশংসন আইনটা করেছিল।
এই যে সংসদে হইচই তুমুল হইচই যেটা হয়েছে তার অর্থ হচ্ছে তারা বিচারপতিদের ক্ষমতাটা যখন সংসদে আনতে পারেনি, তার কারণে গিয়ে তারা সেটা করেছে। অর্থাৎ তারা সমস্ত বিচারপতিদের ক্ষমতাকে তাদের হাতে কুক্ষিগত করতে চেয়েছিল। তো সেটা না পারার কারণে তারা সেখানে তুমুল হইচই করেছে, হট্টগোল করেছে, গন্ডগোল করেছে। আর এখন তো সংসদ একটা বিশাল নাট্যশালা হয়ে গেছে। কাজে আমি সেদিকে যাচ্ছি না। দ্য থিং ইজ, তারা মনে করেছিল যে বাংলাদেশের আজীবন ক্ষমতায় থাকবে। এর আগে আমরা দেখেছি সংসদে একজন সংসদ সদস্য বলেছে আজীবনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে যাতে ক্ষমতায়ন করা হয়। কাজে এই ধরনের একটা কালচারে তারা যাচ্ছে এবং এই কালচারে পরিণত করার জন্য তাদের রাজনীতিটাও সেদিকে যাচ্ছে। এর আগে আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি ছিল সেটাকেও তারা বাতিল করেছে। কাজে তাদের ওই কালচারটাই হচ্ছে এই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা। কিন্তু আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে রক্ষার জন্য এই আওয়ামী দুঃশাসন, গুম, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা হামলার বিরুদ্ধে ইনশাআল্লাহ আগামীতে তাদের মানবাধিকার, ভোটাধিকারের জন্য ডক্টর সাদু হোসেন, এখন সংবিধানে যে বিধান রয়েছে অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটি পঞ্চম সংশোধনীর মধ্যে আরোপিত হচ্ছিল, আপনার কি মনে হয় না আওয়ামী লীগ সরকার চাইলেই যে কোনো বিচারককে যে কোনো সময় অপসারণ করতে পারে, প্রধান বিচারপতি সহ? কোনো আলোচনা করতে হবে না, কাউকে দেখাতে হবে না। আমার ধারণা আপনি সংবিধান অনেক ভালো করে পড়েছেন, এটি সংসদে আলোচনার থেকেও অনেক সহজ, কিন্তু এটি আপনি জানবেনও না যে আপনি কখন কোন বিচারককে কখন পদ থেকে সরানো হচ্ছে। এটা আসলে সহজ, বাট আজকে যদি আমরা দেখি যে ওয়ার্ল্ডের অনেক জায়গায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, পাকিস্তানও আমরা দেখছি। পাকিস্তানের কথাই আর জানি, আর কোথাও কথা জানি না। সেটা পাকিস্তান ছাড়া আর কোথাও আছে জানি না আমরা। তো আমার কথা হচ্ছে তারা তো করছে এগুলো, যেটা আপনি বলেছেন এটা ঠিক যে আজকে বাংলাদেশের গণতন্ত্র বলেন, স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব নেই এবং তাদের ক্ষমতায় 41 সালে পর্যন্ত থাকার জন্য, আজীবন থাকার জন্য যা যা করার সেটা করে যাচ্ছে। কিন্তু একটা জিনিস পঞ্চম সংশোধনীর মাধ্যমে যা করা হয়েছে তার মাধ্যমেই কিন্তু বিচারকদের অপসারণ করা যায়, যতজন ইচ্ছা ততজন সরকার ইচ্ছা করলে এটি করতে পারেন। আমার পয়েন্ট হচ্ছে এটা সংসদে নিয়ে গিয়ে তা করতে হবে তার দরকার নাই আসলে। মানে না, আসলে তারা তো এটাই বলছি যে আজীবন ক্ষমতায়নের জন্য তারা এগুলো করছে। কিন্তু আমি এই পয়েন্টে যাচ্ছি না, আমি পয়েন্টে যাচ্ছি এটাই যে বাংলাদেশের মানুষ এখন ফুঁসে উঠেছে। এই যে আওয়ামী সন্ত্রাস, তাদের নৈরাজ্য, ফেসিবাদী ক্যারেক্টার, গুম, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা হামলার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে আজকে বাংলাদেশের মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, এই বিষয়ে আপনি কোনো কিছু বলবেন কিনা? ডক্টর শাহাদাত এটি বললেন যে এখন আর অনেক বিষয় জনগণ সহ্য করবে না, অনেক কিছু। অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, দেখেন, আমরা এখানে আলোচনা করতে বসেছিলাম যে সংসদের সংশোধনী নিয়ে, কিন্তু উনি একটা বিশাল প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করতে চাচ্ছেন। সে কারণে আমরা বলতে চাই যে খুন, গুম, দুর্নীতি ও তো ওনাদের সময় হয়েছে। উনি ওনাদের নেতা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, এরকম ঘটনা ওনারা ঘটিয়েছেন। কিন্তু অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, আপনি শুধু উনার ওই কথাতেই একটু থাকেন যে বিচারকদেরকে উনার আওয়ামী লীগ সরকার কুক্ষিগত করার জন্য, বিচার বিভাগকে কুক্ষিগত করার জন্য এই অপসারণের আইনটি সংসদে নিতে চেয়েছিল কিনা, মানে উনি মূল বক্তব্য এটি বলেছেন। তাহলে আমি একটা বলি যে আর্টিকেল 7 যদি আমার বন্ধু না চাও, আর্টিকেল 7 যদি আমার বন্ধু দেখেন, উনি তো গণতন্ত্রের কথা বলছেন। আর্টিকেল 7-এ কি বলা আছে? প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ, এবং প্রজাতন্ত্রের সেই সকল মালিক যদি জনগণ হয় তাহলে সংসদ সদস্যরা হচ্ছে প্রজাতন্ত্রের নির্বাচিত ব্যক্তি। অতএব তাদের দিয়েই তো আইনটি হওয়া উচিত এবং তারাই সংবিধান সংশোধন করতে পারবেন এবং যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। যেহেতু ওনারা গণতন্ত্রে বিশ্বাস করে না বিধায় ওনারা প্রজাতন্ত্রের একজন আইনজীবী হিসাবে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সংবিধানের কাস্টোডিয়ান হচ্ছেন বিচার বিভাগ। বিচার বিভাগ দেখবেন যে সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন প্রণয়ন করা হচ্ছে কিনা, এবং তারা বিবেচনা করেছেন যে আইনটি অসামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং সেই জন্য তারা এটি বাতিল করেছেন। কালকে সংসদে যে ভাষায় কথা হলো, আপনার ভাষায় যেটি আসলে আমি জানি না, সারগর্ভ আলোচনা, সেটি এই সারগর্ভ আলোচনা আমরা আরো বেশি বেশি চাইবো কিনা সেটি নিশ্চয়ই আমাদের একটি প্রশ্ন থেকে যাবে।
আচ্ছা, সেই বিষয়ে যদি আপনি বলেন যে বিচার বিভাগ সংবিধান সুপ্রিম কোর্টের রক্ষক, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি রক্ষক, আমি একটি পরিবারের যদি রক্ষক হই, তাহলে পরিবারের সকল সদস্যদের দেখাশোনা এবং তাদের দেখভাল করার সমস্ত দায়িত্ব হচ্ছে পরিবারের প্রধানের। কিন্তু কোনো পরিবারের কোনো সদস্যকে তিনি হত্যা করতে পারেন না, পরিবারের কোনো সদস্যের প্রতি তিনি দুরাচরণ করতে পারেন না। সে কারণে আমরা মনে করি যে এটা ওনারা পরিবারের রক্ষক হয়ে ওনারা ভক্ষকের ভূমিকায় চলে গেছে বলে আমরা মনে করি। আপনি কি মনে করছেন যে অপসারণ ক্ষমতা না থাকার কারণে সংসদ একেবারে শেষ হয়ে যাচ্ছে, মানে সংসদের আর রক্ষা হচ্ছে না, সংসদ ধ্বংস হয়ে যাচ্ছে অপসারণ ক্ষমতা বিচারকদের না থাকলে? না, তা সংসদ ধ্বংস হবে কেন? সেটা একটা আলাদা উইং, তার তো ভিন্ন কাজ আছে। সংসদ ধ্বংস হওয়ার তো আপনার নিশ্চয়ই মনে আছে এই সুপ্রিম কোর্ট 10 জন এমিকাস কিউরির বক্তব্য শুনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল এবং সেই অনুযায়ী সংসদে এনেছিল, সেটিও তো সংসদে আনা আইন, সেটি বাতিল করে দিয়েছিল। তখন তো আপনারা এটির বিপক্ষে এরকম করে অবস্থান নেননি, কেন সংসদের আনা আইন বিচারকরা বাতিল করে দিলেন? দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যে আইনটা বাতিল করেছিল, আমার সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে তখনকার যিনি প্রধান বিচারপতি ছিলেন তার রায়ে সেটা সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। তার রায়টা পূর্ণাঙ্গ রায় বেরিয়েছে, সে রায় দেখলে আপনারা দেখতে পাবেন যে কি কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন। তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হয়েছিল এই কারণে যে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় এই আইনটাকে বাতিল করা হয়েছিল। অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 7 বিচারক কিন্তু এই ষোড়শ সংশোধনীকেও সংবিধানের সাথে সাংঘর্ষিক বিবেচনা করেই বাদ দিয়েছেন। আপনি বিবেচনাটিকে ভুল বলতে পারেন না, এটা সাংঘর্ষিক কি বিবেচনা দিয়েছে সে পূর্ণাঙ্গ না 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 আমরা এখনো পূর্ণাঙ্গ রায় দেখিনি, ওটা কিভাবে সাংঘর্ষিক বলেছেন সেটা আমরা এখনো বুঝতে পারছি না। হাইকোর্ট একটি রায় দিয়েছিল, ওই রায়কে ওনারা আপহেল্ড করেছেন, সেই জন্য মনে হচ্ছে যে সাংঘর্ষিকটি তারা রাখবেন। যাই হোক, আমরা পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে পারি। অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটি ডক্টর শাহাদাত হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে আজকে আমরা এক খবরের কাগজে এবং একাধিক গণমাধ্যমে দেখলাম আলোচনার মাধ্যমে বিএনপি একরকম সমঝোতা চায়, সংঘাত চায় না। আপনারা সমঝোতার কোনো পথ ভেবেছেন কিনা? আমরা জেনেছিলাম আপনাদের কাছ থেকে যে ঈদের পরপরই আসলে সহায়ক সরকার এবং সমঝোতার বিভিন্ন বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে পারবো, সেটি জানাতে দেরি হচ্ছে কেন? না, আসলে হয়েছে কি, আমাদের নেত্রী লন্ডনে যাবেন ওই দিন শর্ট টাইম, তো সেখানে কিছু আলাপ আলোচনা আছে। তো সেখান থেকে আসার পরে নির্বাচনকালীন স্বচ্ছ সহায়ক সরকারের একটি কনসেপ্ট উনি জনগণের সামনে তুলে ধরবেন। এই কনসেপ্টের মাধ্যমে আমরা চিন্তা করছি যে আমরা একটু সুন্দরভাবে কথাবার্তার মাধ্যমে আমরা একটা সমাধানের পথ খুঁজে নেব। আর যদি সেটা না হয় এই দাবি নিয়ে সারা বাংলাদেশে আমরা অবশ্যই রাজপথে আন্দোলনে থাকবো। বাট আমরা প্রথমে যেটা আজকে মহাসচিব সাহেব বলেছেন, আমরা কিন্তু সুন্দরভাবে সেটা উপস্থাপন করব এবং আমরা আশা করব এই কনসেপ্টের মাধ্যমে সামনে নির্বাচন যাতে হয়। বাট সেটা যদি না হয়, আমরা আমাদের যে আন্দোলন কর্মসূচি সেটা আমরা চালিয়ে যাব। এবং আমার ভাই যিনি বলেছেন কিছুক্ষণ আগে, আইনজীবী মহোদয়, উনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, কিন্তু সেখানে এই কথা উল্লেখ ছিল যে আরো 2টি নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যাবে, সেটা কিন্তু উনি ভুলে গেছেন। না, সংসদ চাইলে সেটি নিশ্চয়ই আপনার মনে আছে ডক্টর শাহাদাত, সেটি বলা হয়েছিল সংসদ চাইলে, সংসদ চায় নাই, সেই জন্য আরো 2টি হয়নি। হ্যাঁ, সংসদ চায় না। ডক্টর শাহাদাত হোসেন, অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আমরা এই পর্বে। আমরা পরবর্তীতে যাচ্ছি একটি বিরতি নিয়ে। বন্যা পরিস্থিতি থেকে জানাতে আমাদের সঙ্গে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান রয়েছেন। বিলু ভাই, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কারণে তিস্তা ব্যারেজের সব স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে করে নীলফামারী ও লালমনিরহাটের চরাঞ্চল প্লাবিত হয়েছে বলে আমরা আপনার খবরে দেখলাম। পানিবন্দী রয়েছে 10,000 পরিবার। এইটা কি মানে এই স্লুইস গেট তো খোলাই থাকতে হবে পুরো বর্ষা মৌসুম, এভাবে কি তাহলে পানিবন্দীও থাকবে নীলফামারী এবং লালমনিরহাটের চরাঞ্চলের মানুষরা এই পুরোটা সময়? খালেদ ভাই, আসলে তিস্তা নদীর উজানে যে ব্যারাজটা রয়েছে ভারতে, সেটার উপরেই নির্ভর করে আসলে এই বাংলাদেশের যে তিস্তা ব্যারাজ সেটার দরজা খোলা বা বন্ধ করার। অনেক সময় দেখবেন একেবারে হঠাৎ করে এত পানি চলে আসে তিস্তা নদীতে, যে কারণে বাধ্য হয়েই
এই সবগুলো ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়া হয়। এর বাইরেও একটা সেখানে কিন্তু আরেকটা ব্যবস্থা রাখা হয়েছে, যদি কোনো কারণে এই গেট দিয়েও সব পানি বের করে দেওয়া না যায় সেই জন্য বাড়তি একটা ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে ফ্লাড বাইপাস বলে মাটির একটা বাঁধ রাখা হয়েছে, যেটা অতিরিক্ত চাপে খুলে যায় যাতে তিস্তা ব্যারাজের যে অবকাঠামো সেটা রক্ষা হয়। এটা কিন্তু সাধারণত এই মৌসুমটাতে খোলাই রাখে পানি উন্নয়ন বোর্ড, কারণ পানির খুব চাপ থাকে তিস্তা ব্যারাজে। আর এটার ফলে যেটা হয় যে লালমনিরহাট, নীলফামারী এবং আশেপাশের কিছু কিছু নদ নদীতে পানি কিন্তু বেড়েও যায়। তবে এর প্রভাবটা সরাসরি আমাদের যে যমুনা বা ব্রহ্মপুত্র এর উপরে খুব কম পড়ে। আর আপনি জানেন যে তিস্তা ব্যারাজটা বানানোই হয়েছিল বর্ষা মৌসুমে সেচ দেবার জন্য, এবং সেটার ব্যাপ্তিটা ছিল বগুড়া পর্যন্ত, জয়পুরহাট, বগুড়া এবং দিনাজপুরের একটি পার্ট নিয়ে। সুতরাং পানির যে প্রবাহ অনেক বেশি পাওয়ার কথা সেই সময় কিন্তু বিশেষজ্ঞরা এটা বিবেচনায় এনেই এই ব্যারাজটা করেছিল। আর বর্ষা মৌসুমে তো পানি সাধারণত বেশি হয়েই থাকে এই তিস্তা ব্যারাজে। তবে এই সময় আমার প্রশ্ন ছিল যে তিস্তা ব্যারাজের এই স্লুইস গেট তো পুরো বর্ষা জুড়েই খোলাই থাকবে। আমরা যে আজকে খবর পাচ্ছি যে এতে করে পানিবন্দী রয়েছে 10,000 মানুষ, তাদেরকেও কি পানিবন্দী থেকেই যেতে হবে পুরো বর্ষা মৌসুম জুড়ে? এটা নির্ভর করে আসলে আমাদের উজানে যে গজলডাবা ব্যারাজ আছে সেখানে কিভাবে পানি রেগুলেট করা হচ্ছে। যদি একেবারে সেখানে খুলে দেওয়া হয় তাহলে এটা সারা মাসই হয়তো খোলা রাখতে হবে। আর আপনি জানেন যে তিস্তার যে বন্যা বা পানিটা আসে এটা আসার যাওয়ার মধ্যেই থাকে, হঠাৎ করে আসে হঠাৎ করেই যায়। সে কারণে এটা বলা খুব কঠিন হবে যে কতটা দিন তারা পানিবন্দী থাকবে। যেমন আপনার যমুনা বা ব্রহ্মপুত্রের পানির একটা হিসাব আমরা পেতে পারি যে উজানে বিশেষ করে হিমালয় পর্বতে বৃষ্টিপাতের সাথে এইখানকার পানি ওঠানামার একটা বিষয় থাকে, কিন্তু তিস্তা ব্যারাজটা অনেকটাই নিয়ন্ত্রণ করা হয় ভারতের ওই পারে গজলডোবা ব্যারাজ দিয়ে, যে ব্যারাজের সাথেই আমার আসলে তিস্তা নদীর প্রবাহ একটা বড় অংশ জড়িত, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছি বন্ধুপ্রতিম ভারতের সাথে যে পানির একটা শেয়ারিং হোক। সেখানে যখন পানি বেড়ে যায় তখনই কিন্তু তিস্তায় ছেড়ে দেওয়া হয় পানি। ওই ব্যারাজ খুলে দেওয়া হলে তিস্তাতে পানির প্রবাহ অনেক বেড়ে যায়, আর তখন বাধ্য হয়ে খুলতে হয় তিস্তা ব্যারাজের 44টা গেটের সবগুলোকেই। বিলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে।